যে একদিনের একটা হালকা ঘোরা আমাদের দৈনন্দিন জীবনের ছন্দটাকে একটা খুব সুন্দর করে প্রাণ দেয়। আমার কাজের শিডিউল, সৌভিকের কাজের শিডিউল এবং আমার পরিবার, সৌভিকের পরিবার সব কিছু মেনটেন করে অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম এই জায়গাটায় যাব। কিভাবে গেলাম, তোমরা কিভাবে যেতে পারবে, ওখানকার গাড়ির ড্রাইভারের নাম্বার, আমরা কোথায় গিয়ে উঠলাম তাদের নাম্বার, কত কি খরচা পড়লো, তোমরা কিভাবে এই ট্যুরটাকে প্ল্যান করতে পারো, একদিনে আলিপুরদুয়ার থেকে কি করে যাবে, সবটাই থাকলো এই ব্লগে। রাস্তাঘাটে কেউ নেই, তো আমরা ওয়েট করছি অটোর জন্য। আমরা অটো নেব, স্টেশন যাব। তো চলো আজকে রবিবার একদম অন্যরকম একটা জায়গায় যাই। যাচ্ছি, এত সুন্দর জায়গায় যাব, তাও আবার একদিনের মধ্যে। সেই এক্সাইটমেন্টে গতকালকে রাত্রে দুজনেরই ঘুম হয়নি। তো 3:30-র সময় তো উঠে সব কিছু করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এবং আমরা ভোরবেলা ইন্টারসিটি ধরে চলে গেলাম আগে নিউ মাল জাংশনে। নিউ মাল জাংশনে আমাদের যে হোমস্টে ছিল, সেই হোমস্টে থেকে গাড়ির ড্রাইভার পাঠিয়ে দিয়েছিল। তো সেইখানটায় ড্রাইভার দাদা দাঁড়িয়েছিল এবং আমরা সেখান থেকে চললাম সেই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে এবং আমাদের ড্রাইভার দাদা ছিল ভীষণই পোলাইট এবং খুব ভালো। আমাদের হোমস্টেতে থেকে যে ড্রাইভার দাদার নাম্বার দিয়েছিল তাকে আমরা অনেক আগেই যোগাযোগ করে রেখেছিলাম। অনেক আগে বলতে আমাদের প্ল্যান করার ঠিক 7 দিন আগে আমরা যোগাযোগ করে রেখেছিলাম এবং তারপরে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলে গেলাম আমাদের সেই ডেস্টিনেশনে। আমি এবং সৌভিক দুজনেই পশুপ্রেমী মানুষ, তাই জন্য আমার এরকম সুন্দর সুন্দর বিড়াল কুকুর রাস্তায় দেখলে তাদের সাথে আমার কথাটা এরকমভাবে সাধারণভাবে হয় না, তাদের সাথে একদম আতুপাতু হয়ে কথাটা আমি বলি। আমাদের ড্রাইভার দাদা এতটাই হেল্পফুল ছিল যে যেহেতু আমরা হোমস্টের ভেতরটা ঠিক চিনবো না, সেই জন্য আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। যেহেতু আমাদের অনেকটা পথ ট্রেক করে নিচে নামতে হবে এবং ট্রেকিংয়ের আগেও ছিল অনেকটা লম্বা রাস্তা, সেটাও দেখিয়ে নিয়ে যাচ্ছিল এবং পাশে দেখাচ্ছিল যে সিট্রোনেলা গাছগুলোও সেখানে চাষ করা হয়, সেটাও আমরা দেখছিলাম যে সিট্রোনেলা যে এসেনশিয়াল অয়েলগুলো আমরা ইউজ করি সেটারই এই পাতা থেকে সেই অয়েলটা হয়। তো এটা দেখতে দারুণ লাগছিল এবং এখানকার ওয়েদারটা কি বলবো, মেঘালয়ের চেরাপুঞ্জির মতো ওয়েদার, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো আবার খুবই একদম কুয়াশায় ঢাকা। তোমরা সব কিছু এই ব্লগের মধ্যে দেখতে পারবে যে ওয়েদার কি সুন্দরভাবে চেঞ্জ হয়। তো ড্রাইভার দাদা আরও গল্প করছিল সৌভিকের সাথে এবং এই যে আমাদের রাস্তাটা শুরু হলো। আমরা যে হোমস্টেটায় যাচ্ছি, হোমস্টেটা তোমাদের দেখলে পরে মন প্রাণ জুড়িয়ে যাবে। আমাদেরও তাই হয়েছিল যে আলিপুরদুয়ারের কাছে এত সুন্দর একটা জায়গা, সেটা আবার একদিনে গিয়ে কভার করা যায়। তো রবিবারের প্ল্যান যারা করো বা যারা রবিবারে ছোটোখাটো জায়গায় ঘুরতে ভালোবাসো তারা তো ডেফিনেটলি যেতে পারো, কিন্তু যাওয়ার আগে, এত সুন্দর জায়গায় যাওয়ার আগে কিন্তু লম্বা একটা ট্রেক করতে হবে। বিশাল বড় একটা ট্রেক করতে হয় একদম ওই পাহাড়ের চূড়ার থেকে। আমরা ওই নামতে রাস্তা খুবই বাজে, খুব সাবধানে নামতে হয়। তো ফাইনালি এসে পৌঁছলাম এবং যেই জায়গাটায় এসে পৌঁছলাম মানে অসাধারণ থেকে অসাধারণ সুন্দর। তাই জন্যই বোধহয় সবাই এত ট্রেক করে তারপরে এই জায়গাটায় আসে। জাস্ট দারুণ জায়গা, আমি জায়গাটাও দেখাবো, আগে একটু রেস্ট করে দিই। এবার যাচ্ছি আমরা এই ব্রিজ দিয়ে। হোমস্টেতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদেরকে দিল ম্যাগি। পাহাড়ি দেশে যাব এবং ম্যাগি খাবো না সেটা তো হতেই পারে না, ওখানে গেলে ম্যাগির টেস্টটা যেন একদমই পাল্টে যায়। আর সঙ্গে এই যে ঝর্ণার শব্দ এবং এত সুন্দর সিনিক বিউটি, জাস্ট দারুণ অপূর্ব লাগছিল। এবং আমরা যে হোমস্টেতে ছিলাম এখানে কিন্তু ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স সব কিছু একটা অল ইন ওয়ান প্যাকেজ ছিল। আমরা কোন হোমস্টেতে ছিলাম, কোথায় গেলাম, সবটা কিন্তু ভিডিও শেষে আমি সবটা ডিটেলস বলে দিয়েছি। যারা যেতে চাও ডেফিনেটলি যাও এবং যারা একটু ট্র্যাক করে যেতে চাও তাদের জন্য তো খুবই সুন্দর একটা জায়গা হবে, কারণ ট্রেকিং না করলে এই হোমস্টের উপরে আরও অন্যান্য হোমস্টে রয়েছে যেগুলোতে এত ট্র্যাক করতে হয় না, কিন্তু ঝর্ণার এত কাছেও যেতে পারবে না, ওপর থেকে ঝর্ণাটাকে বুঝতে হবে। কিন্তু ঝর্ণার একদম কাছে ঝর্ণার জল যদি নিতে চাও, ঝর্ণা জলে স্নান করতে চাও, তাহলে তোমরা অবশ্যই এই হোমস্টেতে যাও।
এবং দেখো আমি বলেছিলাম বৃষ্টিও আমরা পাবো, দেখো বৃষ্টিও শেষ হয়ে গেল, একদম শীতের মতো কুয়াশাচ্ছন্ন হয়ে গেছিলো চারিদিক। তখন দেখতে যেরকম আলাদাই রকম লাগছিল। এই এ শেপ কটেজগুলোও ছিল, কিন্তু এই এ শেপ কটেজটা না ভালো ছিল না, তাই জন্য ওরা আমাকে দেয়নি, ওরা আমাদেরকে মাড হাউস দিয়েছিল। তো আমরা মাড হাউসে ছিলাম। শুনতে মাড হাউস, বাট এর ভেতরে তোমার যেরকম নর্মাল ঘর থাকে ওরকমই ঘর, ওপর দিয়ে মাটি দিয়ে শেপ করা থাকে। তো ওই হাউসে আমরা ছিলাম, আর এটা ছিল এ শেপ কটেজ। এবং দেখো একদম মনে হচ্ছে যে একদম শীতের কোনো জায়গায় চলে এসেছি। সব কিছু প্রত্যেকটা ওয়েদার আমরা এখানটায় এনজয় করলাম জাস্ট একদিনের মধ্যে। ওরা এখানে গল্প করলো যে সবসময় এখানকার ওয়েদার এরকমভাবেই চেঞ্জ হয়, কখন কীরকম প্রকৃতি হয়ে যাবে কেউ বলতে পারে না। তো বর্ষাকালে পাহাড়ে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, তাই জন্য আলিপুরদুয়ারের পাশে প্লাস একদিনে সবকিছু শিডিউল মেনটেন করে এই জায়গাটাই একদম প্রেফারেবল একটা জায়গা। দুপুরবেলায় আমাদের লাঞ্চ দিয়েছিল হচ্ছে চিকেন, আলু ভাজা, ডাল, এবং ওরা ওখানকার পাহাড়ি এক ধরনের বেগুন হয় সেটার একটা ভর্তা টাইপের দিয়েছিল। তো খিদের পেটে ওটাই অমৃত লাগছিল, কিন্তু প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। তো এই সমস্ত খাবার দাবার খেয়ে আমরা আমাদের রুমে চলে গেছিলাম, এবং আমাদের রুমের থেকে ভিউটা এরকম ছিল। এবং সেখানে গিয়ে অনেকটাক্ষণ ঘুমালাম, কারণ হচ্ছে এত খাটাখাটনির পরে একবারে এই দুপুরবেলায় ঘুমিয়েছি, একদম সন্ধ্যা 6টার সময় ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে চলে এলাম এখানটায় চা খেতে। ওদের এখানটাই ওদের ডাইনিং টেবিল বলতে পারো, এখানেই সব কিছু খাবার দাবার সব কিছুর জন্য এখানেই বারবার আসতে হয়, তাই জন্য এখানটায় চলে আসলাম। এবং এখানটায় চলে এসে ওখানে সুন্দর একটা দার্জিলিং টি দিয়েছিল, এবং ওটার সাথে দিয়েছিল একটা দারুণ চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা এত অপূর্ব টেস্টেড ছিল যে ওরা একবার দিল, তারপরে আমি আরেকবার চেয়ে নিয়েছিলাম। এবং এখানে দুটো পাহাড়ি মেয়ে এসে নাচ করছিল, ওরা মজা করছিল ওদের মতো করে। তো এই দেখো চা আর চিকেন পকোড়া দিয়েছিল। চিকেন পকোড়াটা জাস্ট অসাধারণ, এবং চাটাও তো এই ওয়েদারে জাস্ট জমে ক্ষীর। আলিপুরদুয়ারের কাছে এত যে সুন্দর একটা জায়গা আছে, হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না। আবার এই হোমস্টেটার কথাও অনেকে জানো না, কারণ এই জায়গাটার মধ্যে প্রচুর হোমস্টে রয়েছে। এবার তোমরা কোন হোমস্টেতে যাবে সেটা তোমাদের চয়েস। যদি একটু ট্র্যাক করে নিচে নেমে এত সুন্দর জায়গায় থাকতে চাও, তাহলে আমি বলবো আমরা যে হোমস্টেটায় গিয়েছিলাম সেটাই এখানকার বেস্ট হোমস্টে আমার মতে। কারণ আমাদের ড্রাইভার দাদাও বাকি হোমস্টেগুলো ঘুরিয়েছিল, সেগুলো সেরকম সুন্দর আমার লাগেনি। চিকেন পকোড়া আমরা আলিপুরদুয়ারে যেরকম খাই বা অন্যান্য জায়গায় যেরকম খাই, এটা তার থেকে ডিফারেন্ট ছিল। এটার মধ্যে না আলু, একটু চিংড়ি মাছ, একটু পেঁয়াজ সব কিছু মিক্স করা ছিল, তাই জন্য এটার টেস্টটা একদম অদ্ভুত। তারপরে দেখো সেকেন্ড প্লেট আমরা অর্ডার দিয়েছিলাম, এটা আমাদের বাজেটে ছিল না, মানে আমাদের টোটাল রুম বাজেটের মধ্যে খাবার দাবার ইনট্যাক্ট ছিল, তো এটা ওই বাজেটে ছিল না, এটা এক্সট্রা করে আমাদের নিতে হয়েছিল। এবং রাত্রেবেলার দেখো জায়গাটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। এবং এত সুন্দর জায়গাটার নাম হলো রঙ্গ। আমরা রঙ্গর যেই হোমস্টেতে ছিলাম তার নাম্বার এবং যেই গাড়িতে করে গেছিলাম তার নাম্বারও দিয়ে দেবো। এবং রাত্রে ডিনারে আমরা বলেছিলাম আমরা রুটি খাবো, তো ওরা রুটির সাথে ওরা এগ কারি দিয়েছিল এবং চিকেন দিয়েছিল এবং বাঁধাকপির এক রকমের ঘন্ট দিয়েছিল। তো রাত্রে ডিনারটাও অসাধারণ ছিল। আসলে ওই ঠান্ডা ওয়েদারের মধ্যে মানে আমাদের যাই দিচ্ছিল তাই এত ভালো লাগছিল। এবং এই দেখো এটা হচ্ছে আজকে সোমবার, আজকের দিন ভোরবেলার ক্লিপ। আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠলাম প্রায় 4টা বাজে তখন, এবং 5টার সময় এখানে একদম আলো ফুটে গেছে এবং জাস্ট দেখতে দারুণ লাগছে সিনারিওটা। এবং এই যে কটেজগুলো এবং এই যে কটেজের পাশ থেকে ঝর্ণা বয়ে যাওয়া, সব কিছু অসাধারণ থেকে অসাধারণ লাগছিল। একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো আমাদের, যে আলিপুরদুয়ার থেকে এত সুন্দর জায়গায়, পাহাড়ে তো থাকাই হয়, পাহাড়ে ধরো আমরাও অনেক সময় প্রচুর হোমস্টেতে থেকেছি, ঘুরেছি, কিন্তু এই যে ঝর্ণার কোলে থাকা, এইটা একটা দারুণ ব্যাপার ছিল। এই যে ঘুম থেকে উঠে গেছি এবং এখানে আমরা এখন চা খাবো, এবং চা খেয়ে কিন্তু আমাদের আবার যুদ্ধ শুরু হবে বাড়ি ফেরার যুদ্ধ ঠিক নয়, ওই যে ট্রেক করব, ওই যে পাহাড় অবধি যাব, ওটাই হচ্ছে চাপের বিষয়। কারণ নামার সময় যে খাটনিটা হয়েছে, এখন ওঠার সময় তার ডবল খাটনি হবে। তো এখন হচ্ছে আমরা যাব।
আজ সকালে চা খেয়ে প্রায় তখন সকাল 6টা বাজে আমরা বেরিয়ে পড়লাম ট্রেকিংয়ের উদ্দেশ্যে। এবং ট্রেকিং করে আমরা আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়েছিল ওখানটায় আমরা যাব। এবং এই দাদাটা আমাদেরকে প্রচণ্ড পরিমাণ কোঅপারেট করেছে সব কিছুতে, যখন যেটা দরকার হয়েছে, যখন যে খাবারের দরকার হয়েছে সব কিছুতে। এবং লাস্টে আমাকে একটা লাঠিও দিয়েছে যে ম্যাম তুমি যখন যাবে তোমার কষ্ট হবে, তুমি লাঠিটা নিয়ে নিও। তো ওটার লাঠিটা আমার আর লাগেনি, সৌভিকেরই লেগেছিল। তো আমরা উঠে এলাম অনেকটা পথ, প্রায় তোমরা যদি কাউন্ট করো প্রায় 500-র মতো সিঁড়ি হবে। 500-র মতো সিঁড়ি উপরে উঠতে হয় এবং নামার সময় 500টা সিঁড়ি নিচে নামতে হয়, এই হচ্ছে গড় হিসেব। তো এরকমভাবে আমরা গেলাম। এই ওঠার সময় প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছিল, তাই জন্য আর আমি কিছু আর বলতে পারিনি। তখন উঠতে উঠতে প্রচণ্ড পরিমাণই কষ্ট হচ্ছিল, নামতে যেই পরিমাণ কষ্ট হয় তার থেকে ওঠার সময় প্রচণ্ড পরিমাণ বেশি কষ্ট হয়। আমরা যে ট্রেকটা করেছিলাম, ট্রেকটা ভীষণ পরিশ্রমের একটা ট্রেক। তোমরা যারা ট্রেক করতে ভালোবাসো তারা তো ডেফিনেটলি যেতে পারো, বাট যারা ট্রেক করতে পারো না তারা রঙ্গর অন্য যে সমস্ত ক্যাফে আছে একটু খোঁজ করে সেখানটায় স্টে করো। তবে হ্যাঁ, সেটা ঝর্ণার কোলে হবে না। একমাত্র এই রঙ্গের আমরা যে স্টেটা করেছিলাম এটাই একমাত্র একদম রিভার বেডের মধ্যে করা। তো দেখো কতটা দুর্গম ছিল রাস্তাটা, এবং রাস্তাটা একদমই যে আমরা যেরকম সিঁড়ি বলি সেরকম টাইপের সিঁড়ি নয়। কোথাও একদমই কিছুই নেই, কোথাও আবার একটু সিঁড়ির স্টেপ রয়েছে, কোথাও আবার একদমই এবড়ো খেবড়ো। আর যেহেতু বৃষ্টি হয়েছিল তো স্লিপারি ছিল, তো খুব সাবধানে ট্রেক করতে হয়। তো এটাই একটু প্রবলেম যেটা দেখলাম। বাদবাকি সব কিছু এই ক্যাফেটার আমার ভালো লেগেছে। ওদের অ্যাকোমোডেশন, ওদের ব্যবহার, ওদের ফুডিংস সব কিছু ভালো ছিল। এই যে ট্রেক শেষ হলো, তারপরে আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়েছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এবং দেখো যে রাস্তাটা দিয়ে আমরা এসছিলাম হেঁটে, সেটা দিয়ে আবার ফেরার কথা। এবং এখান দিয়ে আমরা যাত্রা শুরু করলাম এবং আমাদের গাড়ি সামনেই ছিল। আবার অনেকটা লম্বা রাস্তা হেঁটে, এখানে আর উঁচু নিচু ছিল না, নর্মাল জাস্ট কাদামাটির রাস্তা যেমন হয় সেরকম ছিল। অনেকটা হেঁটে তারপরে আমরা পৌঁছে গেলাম গাড়ির উদ্দেশ্যে। আমরা গাড়িতে উঠলাম এবং গাড়িতে উঠে আমাদের আলিপুরদুয়ার আসার উদ্দেশ্যে রওনা দিলাম। এবং আমরা চালসা স্টেশন থেকে আমরা আলিপুরদুয়ারে ভিস্তা ডোমে করে আসব। এবং এই যে আমাদের ড্রাইভাররা দেখাচ্ছিল যে আরও অনেক হোমস্টে রয়েছে যেগুলো একদম ঝর্ণার উপরে, কিন্তু ঝর্ণায় নামা যাবে না বা সেই জলের ফিলটা নেওয়া যাবে না। আর এদের তো আমার কি বলবো, পাহাড়ি কুকুর বেড়াল এগুলো তো আমার ভীষণ ভালো লাগে। আর পাহাড়িরা তো আরও বেশি ডিসেন্ট মনে হয়। এই যে ছোট্ট একটা পাপি দেখলাম, এক দাদাকে বললাম একটু কোলে দাও, একটু ধরি। তো সৌভিকও কিছুক্ষণ ধরে ওকে আদর করলো, আমিও কিছুক্ষণ ধরে ওকে আদর করলাম। আমার তো মনে হচ্ছিল যে আমি নিয়েই আসি, কারণ আমার মাও ভীষণ ভালোবাসে। ভাবছিলাম নিয়ে আসি, পরে ভাবলাম যে না থাক, কারণ ওরা যেহেতু ওই ক্লাইমেটে অভ্যস্ত বড় হয়ে, ওরা আমাদের আলিপুরদুয়ারের গরম সহ্য করতে পারবে না। বেকার একটা বোবা প্রাণীকে নিয়ে এসে ওদের কষ্ট দেওয়া, কারণ এক একটা জায়গার ক্লাইমেট এক এক রকম হয়। ওরা এতটাই ঠান্ডার মধ্যে থাকে সব সময়, কাজেই আলিপুরদুয়ারের গরম ওদের ভালো লাগবে না, প্লাস ওদের শরীরের জন্য ভালো হবে না। তাই জন্য ওই দাদাটা বলছিল তোমরা যখন এত ভালোবাসো নিয়ে আসো, কোনো টাকা পয়সা লাগবে না। তো ভাবলাম যে না এটা করা উচিত হবে না, বাচ্চাটা কষ্ট পাবে। তো তারপরে ওকে অনেকক্ষণ চটকে মোটকে ভালো করে আদর টাদর করে তারপরে আমরা আবার গাড়িতে উঠে আবার রওনা দিলাম। চালসা স্টেশনে ঠিক পৌঁছবার আগে দেখলাম দুটো ময়ূর দাঁড়িয়ে আছে। আর মানে কপাল ভালো থাকলে কত সুন্দর সুন্দর জিনিস দেখা যায় রাস্তাঘাটে। মাঝে মাঝে তো হাতিও দেখি আমরা রাজাভাতখাওয়া এদিক ওদিক গেলে। তো এটা চালসা স্টেশনে যাওয়ার আগে দুটো সুন্দর ময়ূর দেখলাম, কিছুক্ষণ তাদের ফটো ক্যাপচারাইজ করলাম এবং তারপরে আবার রওনা দিয়ে দিলাম বাড়ি ফেরার টানে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে বাড়ি থেকে। যেহেতু ভিস্তা ডোম খুব আস্তে আস্তে যাবে, তো আমরা হয়তো 1টা নাগাদ বাড়িতে পৌঁছে যাবো। সানডে কেমন কাটলো? খুব সুন্দর একটা সানডে কাটলো। তো দেখা হবে পরের কোনো কাজের ব্লগ নিয়ে।